আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুমিল্লা জেলার অন্যতম একজন দ্বিতীয় মুখ শহীদ প্রেসিডেন্ট জন্ম অন্যতম একজন দেশ সৈনিক, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সরকারি সুজাত আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা যুব দলের সাবেক সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, কুমিল্লা জেলার উত্তর যুব দলের যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, কুমিল্লা 4 দেবিদ্বারের নন্দিত মুখ হিসাবে যিনি সমধিক পরিচিত এবং আলোচিত ব্যক্তিত্ব জনাব রেজাউল করিম শাহীন ওরফে ভিপি শাহীন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি নেতৃত্ব রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নিয়ে রাজপথে নেতৃত্ব দেওয়ার কারণে তার পরিবারের একজন বিদগ্ধ জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেই সেই 81-র 30 মের বিয়োগান্তক ঘটনায় শহীদ হয়েছিলেন সেই পরিবারের একজন রাজনৈতিক আদর্শের ঝান্ডাধারী ব্যক্তিত্ব, একজন যুব নেতৃত্ব জনাব রেজাউল করিম ভিপি শাহীনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার রাজপথের পথ চলা, এই পথ চলার ক্ষেত্রে যে মানুষটি এদেশের মানুষের আলোকবর্তিকা হিসেবে উই রিভল বলে আলোচনায় এসেছিলেন, উই রিভল বলে যে মানুষটি আমি মেজর জিয়া বলছি এই কথা বলে যিনি দেশের মানুষের কাছে নন্দিত হয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই ব্যক্তির আদর্শে উজ্জীবিত হয়ে আপনার পরিবারের একজন ব্যক্তি তিনি তার সাথেই শাহাদাত বরণ করেন এবং সেই শাহাদাতের পরিবারের থেকেই আপনি অদ্যাবধি কুমিল্লা জেলা উত্তর শাখার যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং কুমিল্লা 4 দেবিদ্বারের নন্দিত মুখ হিসাবেও আপনি ইতিমধ্যে মাঠে সাড়া ফেলেছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা বা প্রেরণা বা উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে আপনি রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমার দলীয় ভাইবৃন্দ এবং সমস্ত মিডিয়া নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যাদের প্রচারের মাধ্যমে প্রসারিত হবে আমাদের এই আজকের আলোচনা ছড়িয়ে যাবে বাংলাদেশের 68,000 গ্রামের মধ্যে, কোনো না কোনোভাবে সবাই জানবে। আমি প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব মুনায়েম মুন্না ভাইয়ের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম ভালোবাসা, সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1990 সনে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে শিক্ষাকে ঐক্যের মাধ্যমে প্রগতির কাছে নিয়ে যাওয়ার কল্পে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির অংশ হিসাবে সুজাত আলী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থক ফর্ম পূরণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হই। সম্পৃক্ত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাকে উজ্জীবিত রাখার লক্ষ্যে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে ছাত্র ও ছাত্রীদের শিক্ষার মনোরম পরিবেশ তৈরি করার লক্ষ্যে, শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং দুস্থ, গরিব এবং অসহায় মানুষের পক্ষে দাঁড়িয়ে শিক্ষকবৃন্দর সাথে কথাবার্তা বলে প্রত্যেকটি শিক্ষার্থীকে চেষ্টা করেছি তাদের যেন শিক্ষার মনোরম পরিবেশটা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে পান। জি। এবং আমি এর কল্পে
আমি যতটুকু চেষ্টা করেছি নিজে থেকে, সংগঠন থেকে, বিভিন্ন ভাইদের কাছ থেকে প্রতিটি গরিব দুস্থ ছেলেদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তার পড়াশোনার বাবদ শিক্ষা ফি যতটুকু সামর্থ্য কুলিয়েছে প্রতিটা বছর চেষ্টা করেছি তাদের পাশে অংশীদারিত্ব রেখে ভাই হিসাবে। এই অংশীদারি রাজনীতির সাথে আসলে কিছু যুগপথ রাজপথের রাজনীতিকে যুক্ত করতে চাচ্ছি। 90-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী বা জগদ্দল পাথরের মতো, যিনি ক্ষমতা খাটিয়ে দলমত কাউকে কোনো গ্রাহ্য না করিয়ে ইচ্ছা মতো নির্বাচন দিয়ে বারবার প্রহসনের নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকতে চাচ্ছিলেন, তাকে উৎখাতের জন্য সে সময় সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠনও রাজপথে নেতৃত্ব দেয়। আপনি সেই সময় দেবিদ্বার সরকারি সুজাত আলী কলেজ শাখা থেকে কিভাবে 90-এর গণ আন্দোলনে আপনি রাজপথে নিবেদিত দুঃখিত, ছিলেন? আমি আপনাকে বলি, আমি 90 সনে এসএসসি কমপ্লিট করেছি। জি আমি 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় জি আমি দেবিদ্বারের আমার যে হাই স্কুল, ওই হাই স্কুলের প্রত্যেকটি রুমে তালা লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল আমাকে এসএসসি পরীক্ষায় বসতে দিবে না, এবং নিজের ছাত্র অবস্থায় ভালো ছিলাম, পারিবারিক ঐতিহ্য ছিল, মা শিক্ষিকা ছিলেন, বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের দিকে চিন্তা করে হেডমাস্টার স্যারের রুমে বসিয়ে, উনার টেবিলে বসিয়ে আমাকে টেস্ট পরীক্ষা নিয়েছেন প্রতিটা বিষয়ে। কোনো বিষয়ে যদি আমি ফেল করি আমাকে এসএসসি পরীক্ষায় বসতে দেওয়া হতো না। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমার মা বাপের দোয়ায় আমি কৃতকর্ম হয়েছি, যার ফলশ্রুতিতে আমি এসএসসিতে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। জি, আমরা একটি ঐতিহাসিক চিত্র নিতে চাচ্ছি আমাদের জাতির জন্য, যিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন বলে শোনা যাচ্ছে, গুঞ্জন হচ্ছে, যাকে সবাই সার্বজনীনভাবে শত্রু নির্বাচনে ভোটও দিয়েছে যে তিনি জাতির ভালো করবেন, যিনি জাতিকে স্বাধীনতা এনে দেবেন। তিনি 7ই মার্চের ভাষণে সব কথাই বললেন, শেষ কথায় তিনি জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ বলে ঘোষণাটি শেষ করেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকের কন্যা জনাব তাজউদ্দিন আহমেদ কন্যার নেতা এবং পিতা বইয়ের সবিশেষ উল্লেখ রয়েছে, এবং আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী জনাব একে খন্দকারের বইতেও সবিশেষ উল্লেখ রয়েছে যে তিনি জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ বলেছেন। আরও কয়েকদিন চলে গেল, 18 দিন পরে 71 সেই 25শে মার্চের কালো রাতের প্রেক্ষাপটে এসে গেল। এবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক গেলেন একটি ঘোষণা আদায় করার জন্য। দলের তিনি সভাপতি, তিনি ঘোষণা তো দিলেন না, বরঞ্চ পাকিস্তানের ডেকে তাদের গাড়িতে চড়ে পরিবারকে নিরাপদ রেখে তিনি পাকিস্তানে চলে গেলেন। এমন অবস্থায় জেনোসাইড ঘটালো পাকিস্তানিরা। সেই আজ থেকে 53-54 বছর আগে জাহাজে করে সৈন্য এনেছিল পাকিস্তানিরা আমাদেরকে খামোশ করানোর জন্য, আমাদেরকে হত্যা করার জন্য বা জেনোসাইড করার জন্য। এই এমন মুহূর্তে সেনাবাহিনী থেকে ওই রিভোল্ট বলে চেইন অফ কমান্ড ভেঙে জাতির প্রয়োজনে রাইট টাইম রাইট ডিসিশন হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আই মেজর জিয়া ডু হ্যাড বাই ডিক্লেয়ার অন ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ প্রথমে একটি ঘোষণা দিলেন। পুনরায় আওয়ামী লীগের অনুরোধে তিনি আরেকটি ঘোষণা ওয়ান বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ তাদের শাসনামলে প্রথম ঘোষণা নিয়ে কথা না বললেও দ্বিতীয় ঘোষণাকে নিয়ে ঘোষক নয় পাঠক নানা রকম চক্রান্ত করে ইতিহাসের নানা রকম কালো আবরণ ঢেকে দিয়েছে। আপনি একজন শিক্ষানুরাগী থেকে সজ্জন রাজনীতিক হিসেবে রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, যুব রাজনীতিতে আপনি আইকনিক ব্যক্তি হিসেবে কুমিল্লায় আপনি নন্দিত। আপনার অভিধানে, আপনার চেতনায়, আপনার প্রেরণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই সময়ের ভূয়সী কর্মকে আসলে আপনি কিভাবে ওন করেন, কিভাবে লালন করেন? আসলে সত্যি কথা কি, আমাদের দেশে কিছু সংখ্যক নেতা তৈরি হয়, তাদের নিজের অবস্থানটুকু ঠিক আছে কিনা দেখে সাধারণ মানুষকে নিজের মতন করে ঘুরিয়ে
নিজের মনের চিন্তা চেতনাকে তাদের মধ্যে জাগ্রত করে দিয়ে এই দেশের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য কাজ করেন। আবার কিছু সংখ্যক নেতা এই পৃথিবীতে তৈরি হন ক্ষণজন্মা হিসাবে। এই ক্ষণজন্মা পুরুষরা কখনোই তাদের জন্য সমস্ত কিছু ভাবেন না। তারা দেশ ভাবেন, জাতি ভাবেন, দেশের উন্নয়ন ভাবেন, দেশের ভালো ভাবেন। সেই ক্ষণজন্মা পুরুষ হিসেবে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আই মেজর জিয়া উই হ্যাড হেয়ার বাই দ্য প্রেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। রাইট। এবং পরবর্তীতে যখন এই আওয়ামীরা, যারা কিনা এই দেশের স্বাধীনতা চায় নাই, 6 দফার কর্মসূচি চায় নাই, তারা যখন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন, তৎকালীন জিয়াউর রহমান বলেছিলেন, আই মেজর জিয়া উই হ্যাড হেয়ার বাই দ্য প্রেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি। এতে করে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, স্বাধীনতা এনেছিলেন, স্বাধীনতা এনেছিলেন। আপনারা সবাই জানেন, এই দেশের আপামর জনতা জানেন, জেট ফুডসের সর্বাধিনায়ক হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকাকে সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বাজি রেখে যদি এই দেশের একটি মানুষ যুদ্ধে যায় থাকে, তিনি হচ্ছেন বীর উত্তম, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার স্বাধীনতা নিয়ে আর বলার কিছুই নেই। এই মানুষটি যেভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করলেন, তাকে আবার দ্বিতীয়বার জাতি এবার তার জন্য জীবন বাজি রাখলো। তিনি ৭১-এ নিজের জীবন বাজি রেখে জাতিকে বাঁচানোর জন্য তিনি ভূমিকা রেখেছিলেন। ৭৫-এর সেই বিয়োগান্ত ঘটনার পরে একটি রেভলিউশন হলো সেনা কুয়ের মাধ্যমে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, মেজর জেনারেল কে এম শফিউল্লাহরা নেতৃত্ব নিতে চাচ্ছিলেন, এদিকে জাসদের আরেকটা নেতৃত্ব কর্নেল তাহেরের মাধ্যমে নেতৃত্ব নিতে চাচ্ছিলেন। এমন অবস্থায় সিপাহী জনতা নেতৃত্বের ভিত হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে সেই সময় মেজর জেনারেল জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে উদ্ধার করে এই জাতির কর্ণধার হিসাবে প্রধান সামরিক প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করেন। এই যে রাইট টাইম, জনগণ যে তার জন্য ডিসিশন নিল এবং তাকে বাজি রেখে, তার জন্য জীবন বাজি রেখে এদেশের কর্ণধার হিসেবে এদেশের মানুষের ভালো করার প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে দায়িত্ব প্রদান করলো, এটিকে আসলে ঐতিহাসিক ভাষায় আসলে কিভাবে বিবৃত করা যেতে পারে? আসলে সত্যি কথা কি, স্বাধীনতা উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিশ্ব রাজনীতিতে নিজের আবির্ভাব তৈরি করা শুরু করলেন, উই দ্য মুসলিম উম্মা করলেন, আন্তর্জাতিক মহল যখন দেখলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি উই দ্য মুসলিম উম্মার কর্মকাণ্ড এবং সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করার জন্য তাকে নেতৃত্বে রাখা হয়, তখন সারা বিশ্বের মুসলমান একই পতাকার নিচে দাঁড়িয়ে এই পৃথিবীতে ইসলামের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য কথা বলবে, কোরআন হাদিসের জন্য কথা বলবে, নবী রাসূলদের জন্য কথা বলবে। তারই পরিস্থিতিতে আন্তর্জাতিক চক্রান্ত ঠিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে তখন থেকেই কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছিল। সেই ষড়যন্ত্র চক্রান্ত আজ শুধু জিয়াউর রহমানের আমলেই চলে নাই, শেখ খালেদা জিয়ার আমলে চলেছে, সর্বশেষ চলেছে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে পর্যন্ত এই চক্রান্ত চলেছে। আমরা দেখেছি তারেক রহমান সাহেব যখন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে ছাত্র কনভেনশন করেছিল, আমি সেই কনভেনশনে কক্সবাজারে গিয়ে
সেই কনভেনশন দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার 1 নম্বর যুগ্ম আহ্বায়ক থাকার কারণে আমি কার্ডধারী হিসাবে গিয়ে সেই কর্মকাণ্ড দেখার সুযোগ পেয়েছিলাম। সেই কর্মকাণ্ডে, সেই কর্মসূচিতে জনাব তারেক রহমান সাহেব এই দেশের ছাত্র সমাজকে যেভাবে ঘরে তুলে নিয়ে তাদেরকে কাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, দীক্ষার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, মেধার মাধ্যমে তৈরি করতে চেয়েছিলেন, তা ছিল এই বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের পাশাপাশি রাষ্ট্রসহ বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন পররাষ্ট্রনীতি তারেক রহমান সাহেবকে সেই বাস্তবায়ন তো করতেই দেয়নি। বরঞ্চ আমরা কি দেখেছি, 111-এ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে মাটিতে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দিয়ে বিনা অপরাধে তাকে দেশ থেকে পদত্যাগ, দেশ থেকে বঞ্চিত করেছেন, দেশ থেকে বাহির করে দিয়েছেন। তাকে কোনো ক্রমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় নাই। আপনার মাধ্যমে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি জানাতে চাই, গত বছরে বিশ্ব উদীয়মান তরুণ নেতৃত্বের একটা লিস্ট তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আগামীর রাষ্ট্রনায়ক। উনি 9 নম্বরে বিশ্বের উদীয়মান তরুণ এবং জনসমর্থনকারী নেতা হিসাবে সম্মানিত ভূষিত হয়েছেন। আপনাদেরকে আরেকটু কথা বলি, তারেক রহমান সাহেব তার নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। তার নেতৃত্বকে মেনে হার্ভার্ড ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটি তাকে তরুণ নেতৃত্ব হিসাবে লেকচার দেওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য তাকে ইনভাইট করে ক্যামব্রিজ হার্ভার্ডে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার যখন তারেক রহমান সাহেবকে এই দেশে আনার জন্য সর্বোচ্চভাবে পায়তারা শুরু করেছিল, তখন আমাদের প্রেসিডেন্ট, সেই সিরিয়ার প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তাকে, তারেক রহমান সাহেবকে নিজের সন্তানের সম্মান দিয়ে আজীবন তাকে ওই দেশের নাগরিকত্ব দিতে চেয়েছিল। আজকে তারেক রহমান সাহেবের একটি কথাই বলবো, উনি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31টি দফা এখন পুনর্গঠন করেছেন, সে 31টি দফা যদি আমাদের দলীয় লোকজন, আমাদের সমস্ত মানুষজন আমাদের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে মানুষকে বুঝাতে সক্ষম হয় যে হ্যাঁ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কি কি সফলতা অর্জন করব, আমাদের কি কি সাফল্য আসবে, আজকে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের যে মৌলিক অধিকার আছে, প্রত্যেকটি মৌলিক অধিকার আমাদেরকে ঘরে এসে আমাদেরকে মৌলিক অধিকার দিয়ে যাবে, আমরা যাইতে হবে না, বিগত দিনের মতন হয়রানি হতে হবে না। জি, আপনি যেটি বলছেন আওয়ামী ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদের মূলে আবার একটু টাচ করতে চাচ্ছে। 72-এর মহাহিরো, 75-এর মহাজিরো, 72-এর বঙ্গবন্ধু, 75-এর বঙ্গশত্রু যেভাবে ইতিহাস থেকে মুছে গিয়েছিল, তাকে নানাভাবে পেট্রোনাইজ করে বারবার জাতির পেটা করতে চাওয়া, আবার বঙ্গবন্ধু হিসেবে তার কথাটি এদেশের মানুষের কাছে শোনানো কত বড় ভুল ছিল, যার কারণে 16.5 বছর এদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এবং এই ফ্যাসিবাদ হটানোর জন্য জনাব তারেক রহমান যেভাবে তৃণমূলকে সঙ্গে রেখে সেই 8000 কিলোমিটার দূর থেকে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনের স্টেক হিসাবে, আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে তার নামটি সবার আগে থাকা দরকার হলেও কিছু কিছু নাম, কিছু কিছু আলোচনায় চলে আসছে। এই জায়গাগুলো আসলে জাতির কাছে ক্লিয়ার হওয়া দরকার কিনা? আসলে তারেক রহমান সাহেবকে জি, আপনাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। তারেক রহমান সাহেব তার নিজের নাম জাহির করার মতো কিছু নেই তো। তারেক রহমান সাহেব
এই দেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জি এই তারেক রহমান বাংলাদেশের পরপর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই তারেক রহমানের নির্দেশে গত 17টা বছর আমরা রাজপথে দাঁড়িয়ে গুলি খেয়েছি, রাজপথ থেকে সরে যাইনি। আমাদের নেতার নেতৃত্বের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে জেল খেটেছি দীর্ঘ অনেকবার, মামলায় খেয়েছি 50, 60, 70টার উপরে। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিবেকে ধারণ করে বুকে ধারণ করে লালন করি, আমরা এখনো বলতে পারি আমরা রাজপথে দাঁড়িয়ে তারেক রহমানের নির্দেশের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে যে কোনো সিদ্ধান্তে নিজের জীবন তাকেও বিলীন করতে আমরা পিছপা হবে না। কারণ আমরা জানি আমাদের নেতা দেশের গণতান্ত্রিক পদ্ধতি, দেশের উন্নয়ন, দেশকে একটি রোল মডেল, দেশের মানুষের জন্য সুফল, এগুলা নিয়ে চিন্তা করেই তার সিদ্ধান্ত। তার সিদ্ধান্তের প্রতি আমরা 100% অবিচল ইনশাল্লাহ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। যতদিন পর্যন্ত তারেক রহমানকে বীরের বেশে ফিরিয়ে এনে এই দেশের উন্নয়নের চাবিকাঠি তারেক রহমানের হাতে দিয়ে আমরা বাংলাদেশকে একটি রোল মডেল তৈরি করতে না পারবো, ততদিন এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একটি ছেলে সন্তানও ঘরে ফিরে যাবে না। আমরা ঘরে ফিরে যাইনি, আমরা আছি নির্দেশনার অপেক্ষায়, আমরা আছি সংগঠনকে গুছানোর জন্য, আমরা আছি সংগঠনের নামে কারা জুলুম করছে, কারা চাঁদাবাজি করছে, কারা খারাপ করছে, কারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়ার জন্য আমরা আজও রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছিলেন। হাটপুরে একজন নারী স্বামী হত্যার পরে 2জন সন্তানকে রেখে তিনি রাজপথে আসলেন। রাজপথ থেকে তাকে 4টি উপাধিতে ভূষিত করা হয়: দেশনেত্রী, আপসনেত্রী, গণতন্ত্রের মাতা, দেশমাতা। আপনার বিশ্লেষণে, আপনার ধারণে, আপনার চেতনায় ম্যাডাম খালেদা জিয়ার অবস্থান কেমন? এক নজরে ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে আপনার অভিব্যক্তি দর্শক শ্রোতাদের জন্য। আমি ম্যাডাম খালেদা জিয়া সম্বন্ধে সর্বপ্রথম তার পায়ে হাত দিয়ে আমি আমার অপারগতা স্বীকার করে নিচ্ছি। মাগো, আন্দোলন করে তোমাকে বের করতে পারিনি, তবে আন্দোলনের প্রতিটা মিছিলে গ্রেফতার হয়েছি, পুলিশের লাঠি চার্জ খেয়েছি, কাঁদানি গ্যাস খেয়েছি, গুলি খেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি মা তোমাকে স্বাধীন করার জন্য, তোমাকে ফিরিয়ে আনার জন্য। তুমি আমাদের মা, তুমি আমাদের গণতন্ত্রের মা, তুমি আমাদের আশার আলো। মাগো, তুমি ক্ষমা করো। এই দেশের মানুষ খালেদা জিয়া মানে বিএনপি, খালেদা জিয়া মানে এই দেশের মানুষের মনের একটা সুন্দর জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে একটাই নাম স্মরণ করে, দেশ মাতা বেগম খালেদা জিয়া। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে আমাদের মা সুস্থ হয়ে এই দেশে বিএনপির নেতৃত্বকে সামনে নিয়ে আগামী দিনে সুন্দর করে একটি গণতান্ত্রিক উপায়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ধারাটুকু অব্যাহত রাখবেন। আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, আমরা 5 ঘন্টা কেন্দ্র পাহারা দেব, আমরা 5 ঘন্টা নিজের জীবন বিসর্জন দিব, আমরা 5 ঘন্টা কেন্দ্র পাহারা দিয়ে যার ভোট তাকে দিয়ে তাকে দেওয়ার ক্ষমতা দেব, সুযোগ দিব। ভোটের ফলশ্রুতিতে যেন রেজাল্ট আসে, আর সেই রেজাল্টে বিএনপি ক্ষমতায় এসে আগামী 5 বছর যেন এই দেশের উন্নয়ন করতে পারে,
এই দেশের সাধারণ মানুষের দুর্ভোগ ভোগ করতে পারে, এই দেশ থেকে ফ্যাসিবাদ দূর করে, এই দেশ থেকে নৈরাজ্য দূর করে, এই দেশ থেকে সমস্ত অপসংস্কৃতি অপকর্ম দূর করে একটি সুন্দর সাবলীল এই দেশের জনগণের যে চাহিদা, যেরকম দেশ এই দেশের সাধারণ জনগণ চায়, বিএনপি সেই রকম একটি দেশ উপহার দেবে। এইটাই আমার মায়ের কাছে আকাঙ্ক্ষা, এইটাই আমার মায়ের কাছে সন্তান হিসাবে চাওয়া, আর কিছু না। জি, এদেশের মানুষ দুজন মানুষের নাম স্মরণ করেছে, দুজন মানুষকে সম্মান করেছে। একজনের সম্মান কখনোই কমে নেই, কখনোই বিমলিন হয়নি, কিন্তু আরেকজনের সম্মান একেবারে মাটিতে মিশে গিয়েছিল। কবির ভাষায় শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। ৭২-এর আবার সেই মহাহিরো ৭৫-এ যেভাবে তার লাশ দফন করার কোনো লোক থাকলো না, তার শেষ বিদায়ের প্রতি কোনো আবেগ রাখলো না। আর ৮১-র ৩০ মে যাকে হত্যা করা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, তার জন্য দেশের মানুষ কাঁদলো, তার জন্য দেশের মানুষ চোখের পানি ফেললো, গায়েবানা জানাজা পড়লো, লক্ষ লক্ষ মানুষ তার জন্য আবেগ আপ্লুত হলো। সারা বিশ্বে বিভিন্ন দেশে শোক দিবস পরিচালিত হলো, পালিত হলো। এই যে জীবন শেষ থেকে আসলে জীবনের শুরু, জীবন শেষ থেকে জীবনের যে জয়গান, এটি নিয়ে রাজনীতিবিদ যারা রাজনীতি করবেন, এই দুজন ব্যক্তি থেকে আসলে চরম এবং পরমতম শিক্ষা আছে কিনা? আসলে আমি অনেক অতীতে চলে যেতে হয়, অনেক ছোটবেলায় চলে যেতে হয়। সরি, আমার মা যেহেতু শিক্ষক ছিলেন, আমার মা শুধু আমাদেরকে একটি কথা বলতেন, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড। একটা ছাত্রের বেলায় বেতরা যখন অকার্যকর হয়ে যাবে, তখন ছাত্রর জীবনটাও অকার্যকর হয়ে যাবে। স্বাধীনতা এনেছেন, স্বাধীনতা রাখতে পারেননি, স্বাধীনতার যে রড ওইটাকে উনি স্পয়েল করে দিয়েছেন, যার জন্য এই দেশে, এই জাতি, এই দেশের জনসমাজ, এই দেশে এই শেখ পরিবারের সদস্যরা, এই দেশের রক্ষী বাহিনীরা, এই দেশের কিছু কিছু মানুষ যারা কিনা ভারতের দাবিদারি করে এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করতে চেয়েছিল, তাদের কাছে এই যে শেখ মুজিবুর রহমান তার রডটাকে বিয়ে করতে পারেন নাই, স্পেয়ার করতে পারেন নাই, যার জন্য এই দেশের, এই সমাজের এই গুণে গুণে ধরা সেনাবাহিনী থেকে শুরু করে দেশের প্রতিটি অঞ্চলে বাংলাদেশের ব্যাংকের মতন ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে। এই দেশে নারী সমাজের আর্মি অফিসারদের বউদেরকে পর্যন্ত নিয়ে সেনাবাহিনীতে টানাটানি করা হয়েছে। বাবা হিসাবে উনি তার বিচার করতে পারেননি। তিনি স্বাধীনতা এনেছেন, যদি স্বাধীনতার জায়গা থেকে প্রতিটি অন্যায়ের বিচার করে যেতেন, বাংলাদেশ স্বনির্ভর হতো। আর উনি বাংলাদেশে অন্যায়ের বিচার করতে পারেননি, বরঞ্চ তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে গিয়েছেন, যার কারণেই একটি অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ কথা বলতে পারে না, তখন আস্তে 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 মানুষের মধ্যে একটা সাইলেন্ট রেভুলেশন হয়। আর এই সাইলেন্ট রেভুলেশনটা যখন ব্লাস্ট হয়, তখন আর কিচ্ছুই থাকে না, সব পুরে ছারখার হয়ে যায়, যেটা হয়েছে শেখ পরিবারের। এতে নিয়ে আমার আর কিছু বলার নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে সারা দেশব্যাপী এখন উত্তাল। দেশ এখন স্বাধীন হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান তথা আগস্টের 5 আগস্ট তথা 36 জুলাইয়ের যে গণবিপ্লব হলো, এই গণবিপ্লবে রাজপথে আপনি কুমিল্লা জেলার যুব দলের নেতৃত্ব দিয়েছেন। কি অবস্থা ছিল কুমিল্লার বিশ্ব রোডের অবস্থা, কুমিল্লার প্রতিটি অঙ্গনের অবস্থা, কিভাবে ফ্যাসিবাদ বিরোধী উত্তাল ছিল জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল এবং জাতীয়তাবাদী দল বিএনপি? আসলে সত্যি কথা বলতে কি, বাসায় তো থাকার প্রশ্নই ওঠে না। আমার এই বাসায় পর 5 দিন ডিজিএফআই এসে আমার বাসাটাকে তছনছ করে নিয়ে গেছেন।
এমনকি আমার মেয়ে আমার স্ত্রীর দুইটা মোবাইল ছিল, ডিভাইস বলতে কিছু রাখেন নাই। প্রতিটা দিন ঘুম তো হতোই না, আতঙ্কের মাঝখানে যখন জীবনের কর্মকাণ্ড শুরু করতাম তখন শুধু একটি কথাই মনে হতো যে আজকের জীবনটাই বুঝি, আজকের দিনটাই বুঝি জীবনের শেষ দিন। আবার সারাদিন এই অত্যাচার সংগ্রাম করে যখন ঘরে ফিরতাম বা নিরাপদে ফিরতাম তখন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথাই চিন্তা হতো যে আজকের দিনটা হয়তো আল্লাহ আমাকে বোনাস দিয়েছে। সেই বোনাস লাভ নিয়ে আমরা কখনোই খুশি ছিলাম না। আমরা ছিলাম আমাদের বোনাস লাইফের দরকার নেই, এই ফেসিবাদী সরকারের দরকার। আমি এই রাজনীতি করতে গিয়ে গুম হয়েছি, জেল কেটেছি, বিভিন্ন মামলায় হয়রানি শিকার হয়েছি, আমার বাড়ি ভেঙেছে, আমার দোকান ভেঙেছে, আমার জীবনের এমন কিছু নেই যা করেনি। পুলিশ প্রশাসন গত 17 বছরে আমার যে পরিমাণ নির্যাতনটুকু শুধু করেছে, আমি জানি আরো 17 বার যদি আমার জীবনে নতুন করে জন্ম নেওয়া হয়, শরীরের ঘাটতি পূরণ হবে না, শুধু পুলিশি অত্যাচারের, শারীরিকভাবে আমার উপরে যে নির্যাতন করেছে। এই ত্যাগের পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আসলে দলের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? কুমিল্লা 4 দেবিদ্বারকে আপনি কিভাবে সাজানোর প্রচেষ্টা করছেন? যেহেতু সামাজিক দিক থেকে মানুষের সাথে আপনি সংযুক্ত, এত বড় একটি জেলার আপনি যুব দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ত্যাগের বিচারে দলের কাছে আপনার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 4 ভিত্তিক কি চাওয়া বা প্রত্যাশা রয়েছে? আমি শুধু আপনাকে একটি কথা বলি, আল্লাহকে হাজির নাজির রেখে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আমি একটি কথা আপনাকে বলে দিতে চাই, দেবিদ্বার তথা কুমিল্লা 4 বিএনপির জন্য এত একটা উর্বর ভূমি, যেই উর্বর ভূমিতে আপনি বিএনপি থেকে টসের মাধ্যমে যে কোনো একজন মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীক দিয়ে দাঁড় করিয়ে দিবেন, অন্যান্য যত সংগঠন আসে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে আমাদের নেতা কর্মীদের মাঝখান থেকে যাকে আমরা টসে উন্নীত করে মার্কা দিয়ে দাঁড় করিয়ে দিব, সেই হবে দেবিদ্বারের এমপি, সেই হবে দেবিদ্বারের ধানের শীষের বিজয়ী। আমরা এই মার্কায় বা এই টসের যোগ্যতার ক্ষেত্রে, এই মনোনয়নের প্রার্থিতার ক্ষেত্রে আপনার উপযুক্ততা আপনি কতটা মনে করছেন? দলের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? দলের চেয়ারপারসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনার এই ত্যাগটিকে কিভাবে করে লালন করে আপনাকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের উপযুক্ত প্রার্থী হিসেবে কুমিল্লা 4 মনোনীত নন্দিত মুখ হিসাবে মনোনীত করবেন বলে আপনি মনে করেন? আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের যে কোনো নির্দেশনায়, দুর্যোগে, দুর্ব্যবস্থাপনায়, খারাপ পরিস্থিতিতে মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি প্রয়োগ করে আমি দেবিদ্বারের তৃণমূলের মানুষের কাছে পাশে পাশে ছুটে গিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপহার পৌঁছে দিয়ে এসেছি। আপনারা জানেন দেবিদ্বারের বুড়িচুং, কুমিল্লার বুড়িচুং এবং দেবিদ্বার ছিল বন্যা কবলিত, সবচাইতে বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আল্লাহর রহমতে বন্যার আগের দিন থেকে শুরু করে 7 কিলোমিটার রাস্তা আমি 5 থেকে 600 মানুষ নিয়ে, হাতে হ্যান্ড মাইক নিয়ে সারা রাত্র আমি রাস্তা পাহারা দিয়েছি। যেখানে একটু পানি চুয়ে যেতে চাইল, যেখানে একটু পানির লিকেজ ছিল, আমি দেশের লোকজনকে নিয়ে সাথে সাথে বালির বস্তা দিয়ে, বালি দিয়ে নিজে পর্যন্ত মাটি কেটে ওই ধরনের
আপনার সাপোর্টিং এর চেষ্টা করেছি। পাশাপাশি যতদিন বন্যা ছিল আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দেবিদ্বারে বন্যার্থ মানুষ এমন কোনো পরিবার নেই আল্লাহর রহমতে কোনো না কোনো ভাবে আমার কোনো ত্রাণ আমার কোনো সাহায্য যেটা কিনা জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওইটা আমি তাদেরকে পৌঁছে দিতে পারি নাই। সেক্ষেত্রে প্রতিটি ঘরে ঘরে একজন বিপি শাহীনকে ধারণ করে আছে বলে আপনি মনে করছেন। মাঠের চিত্র যদি এমন হয়ে থাকে, দল যদি আপনাকে মনোনয়ন দিয়ে থাকে, আর আপনি যেটি বলছেন ভোটের ঘাঁটি হিসাবে ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা হিসাবে বিজয় যদি আসে, তাহলে আপনি 5টি বছর সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, আইন প্রণেতা হিসাবে এলাকার উন্নয়ন করার সুযোগ পাবেন। আপনার এই 5টি বছরের দায়িত্ব পালনকালীন দেবিদ্বারকে আপনি কিভাবে উন্নয়নের মহির হয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে রূপকল্প রেখেছেন? আসলে সত্যি কথা যেটা, রাজনীতি যদি রাজনৈতিকভাবে পরিচালিত হয়, রাজনীতি যদি রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত হয়, রাজনীতি যদি তার রাজনৈতিকভাবে হামলা মামলা দুর্নীতি দুঃশাসন অপশাসন এবং অপঘাতের মধ্য দিয়ে মূল্যায়িত হয়, আমি আমার বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবো দেবিদ্বারের দ্বিতীয় কোনো শাহীন নাই যে কিনা আমার মতন এত নির্যাতন, আমার মতন এত ত্যাগ, আমার মতন শ্রম, আমার মতন জেল জুলিয়া হুলুম, আমার মতন গুম সহ্য করেছে, পুলিশি নির্যাতন সহ্য করেছে। তবে আগামী দিনের বিএনপি যদি বাংলাদেশে এই দেশে যদি বিএনপি আবার পুনর্গঠন করে, তাহলে সর্বোচ্চ চেষ্টা থাকবে দেবিদ্বারের 212টি গ্রামের খাদগড় থেকে ইষ্টগ্রাম পর্যন্ত প্রত্যেকটি মানুষ যাতে বিএনপির কোনো না কোনো সুফল পায়, এবং এই সুফল পাওয়ার পিছনে আমাদের জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার যে 31টি দফা পুনর্গঠন করেছেন, এই 31টি দফার মধ্যে এই দেশের আবাল বৃদ্ধ বনিতা রোগী ডাক্তার শিক্ষক শ্রমিক পেশাজীবী গার্মেন্টস শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে জেলে মজুর কামার কুমার তাঁতি এমন কোন পর্যায়ের কোনো মানুষ নাই যারা কিনা কোনো না কোনো ভাবে আগামীর বিএনপির সফল ঘরে নিতে পারবে না। এতে আমার কিছু করার নাই, করবে আমার দল, আমি করব দলের জন্য। দলকে আমি এগিয়ে নিয়ে যাব, দল এগিয়ে নিয়ে যাবে জাতি, দল এগিয়ে নিয়ে যাবে দেশ, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়। আপনি বলেছেন প্রাক আলোচনায় যে আপনার পরিবারের জ্ঞাতি তাকে শহীদ করা হয়েছে, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে একসাথে শহীদ হয়েছেন। আপনি শহীদ পরিবারের একজন রাজনীতিক হিসেবে রাজপথে আছেন। ওই দিনের কি ঘটনাচক্র আসলে আপনি শৈশবে স্মরণ করতে পারছেন, বা আপনার পরিবার থেকে আসলে আপনি কি জানতে পেরেছিলেন, কি ঘটনা ঘটেছিল? আমি তখন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, আমরা রেডিওতে শুনলাম, আমাদের প্রতিটি পরিবারের সদস্য উদ্গ্রীব হয়ে রইলেন। আমাদের খালু উনি কি আছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বেঁচে আছেন? তখন মানুষের যে চিৎকার, আমার বাবা আমার মা আমার খালা যারা যারা আত্মীয় ছিল তাদের যে চিৎকার, সেই চিৎকারের ধ্বনি আজও আমার কানে আসে। সেই জিয়া কই? জিয়ারে কোথায় কবর দিছে? জিয়ারে কোথায় লুকাইছে? এই দেশের আপামর মানুষ শুধু একটি জিনিস তখন জানতে চেয়েছে, জিয়াকে কোথায় নিয়ে খাদিয়ে রাখা হয়েছে, জিয়াকে কোথায় নিয়ে লুকিয়ে রাখা হয়েছে। শুধু জিয়ার লাশ দরকার, আর কারণ নাই। আমার খালা যার হাজবেন্ড মারা গিয়েছিল, সেই খালাও বলেছে যে আল্লাহ তুমি জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে দাও, শুধু জিয়াউর রহমানকে তুমি উদ্ধার করে দাও, পরেরটা পরে দেখা যাবে। যখন খালুর কফিন আনলো, তখন তো আর কফিন খুলে নাই, কফিনের দুর্গন্ধ শুরু হয়ে গিয়েছিল, অনেক দিনের ঘটনা। আমার মা
আমি আমার খালা সেই কফিনের ফাঁক দিয়ে এরকম ভাবে দীর্ঘ প্রায় 2 ঘন্টা আমরা শুধু দেখতে চেয়েছিলাম যে ভিতরে কিছু দেখা যায় কি না। আমরা যা দেখেছি তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা শুধু দেখেছি বুলেট মাখা রক্ত, জামা, কোনো কিচ্ছু নাই। আর ভাই সেদিন বুকের আর্তনাদ, বুকের চিৎকারকে থামিয়ে রাখতে অনেক কষ্ট হয়েছিল। না জানি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন কি করেছিল, না জানি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কি অবস্থা বরণ করতে হয়েছিল। জীবনে একবার যদি জিয়াউর রহমানের লাশটা যদি দেখতে পারতাম, এই জীবনে আর কোনো কষ্ট থাকতো না। আর তাই জিয়া পরিবারের সর্বশেষ সদস্য হিসাবে রাজপথে দাঁড়িয়ে যদি নিজের জীবন বিসর্জন দিতে হয়, তার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকি। আমি আমার একটা সন্তান আর স্ত্রী বলে দিয়েছি, জিয়া পরিবারের প্রয়োজনে যদি তোমরা আমাকে কখনো পিছন থেকে ডাকো, আমি তোমাদেরকে চিনি না। যদি তোমরা আমার সত্যিকারের আমার অন্তর আত্মার কিছু হয়ে থাকো, তোমরা আমাকে এগিয়ে দিবা। এইটাই তোমাদের কাছে চাওয়া, এবং এই চাওয়াই নিয়েই যত জীবন বাঁচবো বুকে ধারণ করব আর লালন করব। আমরা অনেক আবেগঘন আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আমরা আলোচনা করলাম। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান, মাতা এবং পুত্রের দীর্ঘ বছর পরে আবেগঘন পরিবেশে দেখা হয়েছে বিদেশে। ম্যাডাম খালেদা জিয়া এখন সুচিকিৎসার মধ্যে আছেন, চিকিৎসাধীন আছেন। আল্লাহ ওনাকে সুস্থ করুন, উনি ফিরে আসবেন। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। জি, তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া আগে পিছে যাই আসুক, তারেক রহমানের কথাটা আশু শোনা যাচ্ছে যে ঈদের পরেই হয়তো তিনি এদেশে আসবেন। তার অনেকগুলি মামলা ফ্রিজ হয়ে গেছে। গতদিনও একটা মামলা উনি রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন। সেক্ষেত্রে তারেক রহমানের আগমন উপলক্ষে দেশবাসী যেভাবে উদ্গ্রীব হয়ে আছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নানাভাবে আপনারা আপিল করছেন, আহ্বান করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিএনপিকে ওন করেন, কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করেছেন। আওয়ামী ফ্যাসিবাদের সময় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন নিষ্পেষণ করা হচ্ছিল, নিপীড়ন করা হচ্ছিল, নানা রকম তাকে প্রেসারে রাখা হচ্ছিল, এমন অবস্থায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তার পাশে দাঁড়িয়েছেন, তাকে ওন করেছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসনকে অবশেষে আমরা সেনাকুঞ্জে দেখলাম ব্যাপকভাবে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তাকে বিদেশে যাওয়ার জন্য সব ধরনের সুযোগ করে দিয়েছেন। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী নির্বাচন ভিত্তিক কি চাওয়া রাখছেন? ম্যাডাম খালেদা জিয়ার আবার দেশে আসবেন, তারেক রহমান দেশে আসবেন, এইসব বিষয় নিয়ে আপনার শেষ অনুভূতি বা শেষ বক্তব্য? আমার শেষ একটাই অনুভূতি, এই দেশে খালেদা জিয়া দেশমাতা সুস্থ সুন্দরভাবে ফিরে আসুক, এটা আমাদের এই দেশের সর্বস্তরের মানুষের একটা আকাঙ্ক্ষা, একটা দোয়া। আর একটা কথা আমার মনে বিশ্বাস, এই দেশে তারেক জিয়া আসছে না, এই দেশে আসছে শহীদ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের মধ্যে, সেই জিয়াউর রহমানকেই নিয়ে আসছে। এই দেশে তারেক রহমান না। কেউ যদি আপনারা মনে করে থাকেন তারেক রহমান আসছে, আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যেদিন এই দেশে তারেক রহমান এসে এয়ারপোর্টে নামবে, এয়ারপোর্ট থেকে শুরু করে এই দেশের কোথাও কোনো একটা সুই ধারণ করার জায়গা থাকবে না। তারেক রহমান মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে তারেক রহমান। আজকে যারা নিজেদেরকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ক্ষমতাধর হিসাব করে উল্টো পাল্টু কথা বলে যাচ্ছেন, আপনাদের প্রতি আমার আহ্বান রইল, তারেক রহমান আসছে না, আসছে জিয়াউর রহমান। আপনাদের যদি মনে হয় আপনারা জিয়াউর রহমানের সাথে রাজনীতি করে এই দেশে বিএনপিকে পিছু হটাতে পারবেন, তবেই আপনাদের রাজনীতি সচল রাখুন। অন্যথায়
আপনারা বিবেচনা করুন আপনারা কি করবেন। এই দেশে বিএনপি, জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়া ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব এই দেশের মানুষ রাখবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়ে যুব নেতৃত্বের মাধ্যমে যিনি রাজপথকে অলঙ্কিত করেছেন, কুমিল্লা ৪ দেবিদ্বারের নন্দিত মুখ হিসাবে যিনি সমধিক সুপরিচিত, এবং কুমিল্লা উত্তর জেলা যুব দলের যিনি সাধারণ সম্পাদক হিসাবে, যিনি ছাত্র নেতৃত্বের মাধ্যমে ছাত্র সংসদের ভিপি হিসাবে যিনি রাজপথে এসেছিলেন আজ থেকে ৩৫ বছর আগে, সেই থেকেই এই ৩৫টি বছর তিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বের গুণ বিচার করে, মামলা হামলার প্রতিটি বিষয় বিচার করে, ৬০-এর অধিক মামলা যাকে আওয়ামী লীগ দিয়েছে তার প্রতিটি বিষয় বিচার করে আগামী সংসদ নির্বাচনে অবশ্যই তাকে মনোনীত করবেন বলে তৃণমূল মনে করছে, সাধারণ জনগণ মনে করছে। এবং দেবিদ্বার তথা কুমিল্লা ৪-এর আমরা মাঠ পর্যায়ে গিয়েছি, তারা বলছেন যে ভিপি শাহীন আমাদের পাশে ছিল এবং যুব নেতৃত্ব তার কবির ভাষায়, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, এখন যৌবন যার সংসদীয় আসনের নেতৃত্ব দেওয়ার সময় তার। এই বিষয় বিচার করে তরুণ নেতৃত্বকে সামনে রাখার যে প্রবর্তনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান করছেন, সেটির দিকেই তাকিয়ে থাকবে আগামীর রাজনীতি বা আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বোর্ড। দর্শক, পরবর্তী নতুন করে আলোচকে বা আজকের আলোচকে পুনঃ নতুন কোনো বিষয় যুক্ত করার প্রত্যাশাকে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।